আওয়ামী লীগ ও বিএনপির নবগঠিত কমিটিতে তরুণ নেতাকর্মীরা স্থান পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া। যারা বাদ পড়েছে তারা অযোগ্য এটা আমি বলবো না, যারা নির্বাচিত হয়েছে তারা নিঃসন্দেহে যোগ্য। যারা ভালো কাজ করেছেন তারা অবশ্যই দলের আরেক ধাপ উপরের নেতৃত্বে চলে যাবেন। অভ্যন্তরীণ কাজে গতি আসবে, প্রত্যাশা দু দলেরই। যারা দলের জন্য কাজ করতে পারবেন, আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে পারবেন। যদি একটা বৃহত্তর কমিটি পেরে থাকে সারা মহানগর নিয়ে, তা এখন তার একটু ছোট হলো, পারবে না কেন? দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পল্টন থানার মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার। সরকারের ব্যর্থতা ঢাকতেই তাকে গ্রেফতার করা হয়েছে, দাবি বিএনপির। অনিয়ন্ত্রিত ব্যবহার আর অবাধ প্রবেশে অরক্ষিত হয়ে পড়েছে সুন্দরবন। বারবারই ঘটছে দুর্ঘটনা। অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার তাগিদ বিশেষজ্ঞদের। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শীর্ষ পদের জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। ভিসা না পাওয়া সহ নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস। 5 বছরে নেমে এসেছে অর্ধেকে। রেমিটেন্স বাড়াতে জনশক্তি রপ্তানির বিকল্প নেই বলছেন ব্যবসায়ীরা। এবং একদিনের ব্যবধানে জাপানের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্পে নিহত 19, আহত 4 শতাধিক। সুনামি সতর্কতা প্রত্যাহার। পল্টন থানার মামলায় জায়জাদিন পত্রিকার সাবেক সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে রাজধানী ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তারা। এদিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা ঢাকতেই সরকার শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি। স্বজনরা জানান, সকাল 7:30টার দিকে সাংবাদিক পরিচয় দিয়ে 4 ব্যক্তি শফিক রেহমানের ইস্কাটনের বাসায় আসেন। পরে তারা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। ঘটনা জানাজানি হলে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য না দেয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়। ওয়ারেন্ট থাকা উচিত ছিল, ওয়ারেন্ট তো নাই, কোনো কিছু নেই। এবং এটা সবচেয়ে দুঃখের বিষয় যে তারা বৈশাখী টেলিভিশনের নাম করে এলো। আপনাদের পুরো টেলিভিশন জগৎটাকেই তো একটা সন্দেহের চোখে দেখব। পরে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে। 2015 সালে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তারা। পল্টন থানায় 2015 সালে আগস্ট মাসে একটি মামলার দায়ের হয়। ওই মামলা তদন্ত করতে যেয়ে তদন্তকারী কর্মকর্তা দেখেন যে 2013 সালে জনাব শফিক রেহমান সহ আরো একজন আমেরিকায় যে তাদের সাথে এই ষড়যন্ত্রে অংশ নেন। এদিকে সকালেই এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সরকারের ব্যর্থতা ঢাকতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে দলটি। প্রধানমন্ত্রী কোথাও তিনি কোনো সামাল দিতে পারছেন না। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কোনো নিরাপত্তা নেই। তার এই ভয়ঙ্কর ব্যর্থতা ঢাকার জন্যই তিনি দেশের একজন গুণী মানুষকে তিনি গ্রেপ্তার করে তার ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন। অবিলম্বে শফিক রেহমানের মুক্তিও দাবি করে বিএনপি। তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মামুন, এখন থেকে অল্প কিছুক্ষণ আগে 2-3 মিনিট আগে সাংবাদিক শফিক রহমানকে নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তাকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে শফিক রহমানকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলায় তারা 7 দিনের রিমান্ড আবেদন করেছেন এবং 7 দিনের রিমান্ড আবেদন চেয়ে তারা তাকে আদালতের কাছে উপস্থাপন করবেন। আর এর আগে সকালে যখন তাকে গ্রেফতার করা হয়, তাকে গ্রেফতার করার পরে তাকে কিন্তু এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে রাখা
হয়েছিল। তো আপনি শুনছিলেন যে প্রথম দিকে গোয়েন্দা পুলিশ কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি, অর্থাৎ শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়ে। তো পরবর্তীতে বেলা 11টার দিকে গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানায় যে শফিক রেহমানকে তারা গ্রেফতার করেছেন এবং পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং যে মামলাটি সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে দেশের বাইরে ষড়যন্ত্র করে অপহরণ এবং হত্যার পরিকল্পনা, এই অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং যেটি বলা হয়েছে যে এই অভিযোগটিতে 2015 সালের 31শে মে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ফজলুর রহমান। তো পরবর্তীতে সেই মামলায় সেই সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত করে থানা পুলিশ এই অভিযোগের বিষয়ে সত্যতা পায় এবং সত্যতা পাওয়া গেলে সেই যে সাধারণ ডায়েরিটি সেটিকে তারা মামলা হিসেবে গ্রহণ করেন এবং মামলাটি তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে ন্যস্ত করা হয়। তো পরবর্তীতে সকালবেলা ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার যে উপকমিশনার মারুফ হোসেন, তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে এই অভিযোগের বিষয়ে তারা সত্যতা পান এবং এই ঘটনার সঙ্গে শফিক রেহমানের সম্পৃক্ত থাকার বিষয়েও তারা তথ্য প্রমাণ পান, যার কারণেই আজকে সকালবেলা তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তারা যেটি বলেছেন যে আইনি যে পরবর্তী পদক্ষেপগুলো রয়েছে, অর্থাৎ তাকে আজকে তার রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন। তো পরবর্তীতে আদালত যে সিদ্ধান্ত দেন সে অনুযায়ী পরবর্তী কার্যক্রমগুলো মামলার চলবে। আর এর আগে সকালবেলা শফিক রেহমানের স্ত্রী তালেয়া রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তো তিনি যেটি জানিয়েছেন যে শফিক রেহমান বাংলাদেশের পাশাপাশি তিনি ব্রিটিশ একজন নাগরিকও। তো এরই মধ্যে তারা ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন, ব্রিটিশ নাগরিক হিসেবে তিনি আইনি কোনো সহায়তা পান কিনা সে বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। তো গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। মামুন। দর্শক, আজ সকালে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এবং তারপর তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছিল এবং তারপর তাকে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। যাচ্ছি পরের সংবাদে। শফিক রেহমানকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। শফিক রেহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানান তিনি। জনাব শফিক রহমান যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক, তাকে এইভাবে সাদা পুলিশের লোক দিয়ে তুলে নিয়ে যাওয়া, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, এটাই প্রমাণ করে যে এই দেশে এখন কোনো গণতন্ত্র নেই। আমরা অবিলম্বে তাকে মুক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগে সরকার পতন আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদেরই নতুন কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেই মনে করছেন বিএনপি নেতারা। অন্যদিকে সম্প্রতি ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটিতেও অযোগ্য ও সুবিধাবাদীদের ঠাঁই দেওয়া হয়নি বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। উভয় দলই মনে করছে নতুন কমিটি দলের অভ্যন্তরীণ কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনবে। তাহসিনা জেসির প্রতিবেদন। গত 19শে মার্চ বিএনপির কাউন্সিলের পর 9 এপ্রিল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 7 জন যুগ্ম মহাসচিব ও 9 জন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে 10 এপ্রিল ঘোষণা করা হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের 3 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা কমিটি সহ সকল ওয়ার্ড ও থানা কমিটি। উভয় দলের কমিটিতেই স্থান পেয়েছেন উদীয়মান তরুণ নেতাকর্মীরা, যা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকের মাঝে। অনেকে মনে করছেন যারা অতীতে ছিলেন তাদের নাম নেই কেন। তাদের আশ্বস্ত করতে পারি যে যারা ভালো কাজ করেছেন তারা অবশ্যই দলের আরেক ধাপ উপরের নেতৃত্বে চলে যাবেন। যারা বাদ পড়েছে তারা অযোগ্য এটা আমি বলবো না, যারা নির্বাচিত হয়েছে তারা নিঃসন্দেহে যোগ্য। আওয়ামী লীগ নেতারা মনে করেন সকল ত্যাগী নেতাদের স্থান দেওয়া সম্ভব নয় নতুন কমিটিতে। যারা কমিটিতে যাওয়ার যোগ্য তারা অনেকেই বাদ পড়বে, কারণ এটার কোনো উপায় নেই। সব যোগ্যরে তো আর আপনি এই যে 67 জনের কমিটিকে 71 জনের কমিটিতে তো আপনি সবাইকে প্রোভাইড করতে পারবেন না। নতুন এই কমিটি তৃণমূল কর্মীদের মাঝে চাঙ্গা ভাব ফিরিয়ে আনবে বলে দাবি এ নেতাদের। নেত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে এই কমিটিগুলি গঠন করেছেন, যারা দলের জন্য কাজ করতে পারবেন, আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে পারবেন। লেট দেম ডু। যদি একটা বৃহত্তর কমিটি পেরে থাকে সারা মহানগর নিয়ে, তা এখন তার একটু ছোট হলো, পারবে না কেন? এবং সকলেই অভিজ্ঞ। উভয় দলেই নবীন প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃত্ব দলে নতুন গতিশীলতা সঞ্চার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ নেতারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা।
তৃতীয় দফার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়ির 7টি ইউনিয়নেও জমে উঠেছে প্রচারণা। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ির ইউনিয়নগুলো। পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি পাড়া, মহল্লা, অলিগলি। সকাল থেকে রাত অবধি কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। ভোট বাগাতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, যোগ্যদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করার প্রত্যয় ভোটারদের। যে সমাজের কথা ভাববে তাকে আমরা ভোট দেওয়ার জন্য ভোট দেব। উন্নয়নের কাজ করে এই জাতীয় লোকের আমরা ভোট দেব। গরিব দুঃখী চায় দেখবো সুস্থভাবে, সেই সকল মানুষের উদ্যান লাগবে। আওয়ামী লীগের প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দিকেই তাকিয়ে আছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, কারেন্টের ব্যাপার, এইগুলি আমি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, সুন্দর হয়, অবাধ হয়, আমি আশা করি যে কেউ আমি পরাজয় বরণ করবে না। আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে বিপুল ভোটে আমি পাশ করব, এটা আমার আশা। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন একসাথে কাজ করছি। আমরা আশা করছি যে আগামী 23 তারিখ ধনবাড়ির যে 7টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। আগামী 23 এপ্রিল অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের 7টি ইউনিয়নের চেয়ারম্যান পদে 23 জন এবং সাধারণ ও নারী সদস্য পদে 270 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সময় সংবাদ, টাঙ্গাইল। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জের বালিয়াখড়ি ইউনিয়নে আছেন আমাদের রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার নির্বাচনের প্রচারণা খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, আর তো মাত্র অল্প সময় বাকি রয়েছে আসলে সেখানে প্রচারণার জন্য, তারপরে আনুষ্ঠানিকভাবে প্রচারণা বন্ধ করে দেওয়া হবে। তো এখন সেখানে কি অবস্থা দেখছেন? আসলে মামুন, এই যে গরমের যে সময়টা এবং এখন আসলে পুরো গরমটি পড়েছে এবং বৈশাখের যে আম কাঁঠালের যে মনোরম গন্ধ, সেটা কিন্তু আসলে ছাপিয়ে গরমের এই যে নির্বাচনী প্রচারণায় কিন্তু যুক্ত হয়েছে সেই গরমের সবচেয়ে বড় আমেজটা। এবং এই গরমের কারণে কিন্তু এই দুপুরের সময় প্রচারণার ইয়াটা কিন্তু বেশ কম। আসুন দেখি তারপরেও যে প্রচারণাগুলো চলছে সেগুলো কেমন দেখাচ্ছে। আসলে এখন প্রচারণাগুলো মূলত চলছে ঘরে ঘরে এবং একটু ভিতরের দিকে, যেগুলা এখন পুরুষরা একটু বাইরে কাজ করছেন, মহিলারা আছেন কিংবা যারা অলস সময় কাটাচ্ছেন, তাদের নিয়ে আসলে প্রচারণাটা চলছে। দেখতে পাচ্ছেন যে আসলে সর্বশেষ প্রচারণায় অংশ নিতে কিংবা যারা প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান, মেম্বার প্রার্থী রয়েছেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের শেষ সময়টিতে এই প্রচারণাটা চালাচ্ছেন। কারণ আর বেশি সময় বাকি নেই। বেশি সময় যেমন বাকি নেই, তেমনি নির্বাচনের যে নিয়ম অনুযায়ী, নির্বাচনী আইন অনুযায়ী আসলে একটা সময় পরে কিন্তু আসলে সেই প্রচারণাটাও বন্ধ করে দেওয়া হবে। তো সেই জন্যই আসলে একটু জোরসে কিংবা একটু জোশের সাথে আসলে প্রচারণাটা চলছে। এবং এই গরমের মধ্যেও কিন্তু থেমে নেই প্রার্থীরা, তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সেই ভোট ভিক্ষার যে জিনিসটা, আসলে যে নানা প্রতিশ্রুতি দেওয়া এবং তাদের সমস্যার কথা শোনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গরম একটু বেশি এবং যে ভোটাররা যেমন আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার যে সমস্যাগুলো আসলে রয়েছে, সেই সমস্যাগুলো যে প্রার্থী আসলে সমাধান করতে পারবেন বলে তারা মনে করবেন এবং যার উপর আস্থা রাখবেন তাকেই তারা নির্বাচিত করবেন। প্রচারণার বিষয়টি এখন দাঁড়ে দাঁড়ে যে লিফলেট বিতরণ করা কিংবা পোস্টার, মাইকিং, আমি মাইকিংটা খুব কম দেখেছি এখানে এসে। মূলত দেখেছি যে এই লিফলেটটা বিতরণই চলছে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। আর এখানকার এই ইউনিয়নের যদি একটু পরিসংখ্যান আপনাদেরকে দিই, তাহলে পরিসংখ্যানটা এমন হবে যে এই ইউনিয়ন পরিষদে ভোটার রয়েছেন 16,416 জন এবং চেয়ারম্যান রয়েছে 5 জন। চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, নারী সংরক্ষিত আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ প্রার্থী রয়েছেন 30 জন সাধারণ সদস্য পদে। তো এই ছিল আসলে ঘিওর
ঘিওর হচ্ছে উপজেলার এই 7টি ইউনিয়নের একটি চিত্র এবং 7টি ইউনিয়নে যে ভোটার রয়েছে সেটি হচ্ছে সেই ভোটার সেই নির্বাচনে আসলে নির্বাচনটি হবে 23 এপ্রিল এবং এই এখন চলছে আসলে সেই প্রচারণাগুলো। এই মোটামুটি ছিল মামুন আমার কাছে সর্বশেষ তথ্য, পরবর্তীতে হয়তো মামুন আরো জানিয়ে দিতে পারবো। দর্শক, সহকর্মী সাতিলা শারমিন যোগ দিয়েছিলেন বালিয়াখোরা ইউনিয়ন মানিকগঞ্জের এলাকা থেকে এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের খবরাখবর। যেমনটি জানাচ্ছিলেন যে প্রচন্ড গরমের কারণে কিছুটা ভাটা পড়েছে প্রচারণায়। দুপুরের সময় আরো থাকছে ভূমিকম্পের কারণে সিলেট নার্সিং কলেজে ছাত্রী হোস্টেলে ফাটল, হল ছাড়ার নির্দেশ। অনিয়ন্ত্রিত ব্যবহার আর অবাধ প্রবেশে অরক্ষিত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এতে একদিকে যেমন কমছে বনের বাঘ, হরিণ সহ বিভিন্ন দুর্লভ প্রাণী, তেমনি নির্বিচারে ধ্বংস করা হচ্ছে বনের গাছ। বনের অভ্যন্তরে একের পর এক অগ্নিকাণ্ড, পণ্যবাহী জাহাজ ডুবির ঘটনায় বনের অস্তিত্ব নিয়েই আশঙ্কা দেখা দিয়েছে। অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি দ্রুত জাতীয় সুন্দরবন নীতিমালার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলামের প্রতিবেদন। অরক্ষিত হয়ে পড়েছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। গত 2 বছরে এ বনের অভ্যন্তরে মানুষ সৃষ্ট বড় ধরনের কয়েকটি দুর্ঘটনা বারবার বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছে। তারপরও থামছে না সুন্দরবনে অবাধ প্রবেশ ও অনিয়ন্ত্রিত ব্যবহার। ফলে গত 2 বছরে তেলবাহী ট্যাঙ্কার, ক্লিংকার, সার ও কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। পাশাপাশি চলতি বছর 28 মার্চ ও 14 এপ্রিল ঘটেছে বড় ধরনের অগ্নিকাণ্ড। সঙ্গত কারণেই গবেষকরা প্রশ্ন তুলেছেন বনের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে। তাপ যতদূর যায় ততদূরই কিন্তু প্রাণী এবং বনের কিন্তু ক্ষতি হয়, আর ফলশ্রুতিতে যেটা হয় যে ওইখানে যে ক্ষুদ্র অন্যান্য যে জীব আছে যারা মূলত অন্য বড় জীবের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তারা কিন্তু পুড়ে যায়। এখানে কোনো ষড়যন্ত্র বা এখানে কোনো রকম ইচ্ছাকৃতভাবে কোনো রকম অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, এটি আমাদের সুন্দরবন সংরক্ষণের স্বার্থে অথবা আমাদের সকলের স্বার্থে এটি ফাইন্ড আউট করা দরকার। এদিকে সুন্দরবনে ঘটে যাওয়া একের পর এক দুর্ঘটনা বন্ধে এখনই সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে ভাবনার পরামর্শ এই বিশেষজ্ঞের। এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে যদি আমরা গুরুত্বের সাথে বিবেচনা না করি এবং গুরুত্বের সাথে বিবেচনা করতে যে যদি আমরা গুরুত্বপূর্ণভাবে যদি আমরা কোনো প্ল্যানিং না নিই তাহলে তো আমাদের আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। তবে সুন্দরবনকে টিকিয়ে রাখতে সরকারের রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি জাতীয় সুন্দরবন নীতিমালা তৈরির তাগিদ দিলেন গবেষকরা। বন থেকে অতিরিক্ত সম্পদ আরোহণ যেমন রহিত করতে হবে, পাশাপাশি এই বনভূমি সংরক্ষণের জন্য যারা বনে যায় তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে। তারা সবসময় বলছে যে তাদের লোকবল কম, ঠিক আছে, তাদের লোকবল বৃদ্ধি করা হোক, তাদের নৌযানের সংখ্যা বা আধুনিক যে ট্র্যাকিং সিস্টেমগুলো, সেই আধুনিক প্রযুক্তি সেগুলো তাদেরকে সরবরাহ করতে হবে। 6000 বর্গ কিলোমিটার বিস্তৃত প্রাকৃতিক বৈচিত্র্যের এ সুন্দরবনে গত 2 বছরে 6 বার বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। তরিকুল ইসলাম, সবাই সংবাদ, খুলনা। নানা অনিশ্চয়তার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। নির্ধারিত সময়েই এই কেন্দ্র থেকে উৎপাদন সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এই কেন্দ্রটি চালু হলে স্বল্প মূল্যে বিদ্যুৎ মিলবে। কেন্দ্রটির শীর্ষপদগুলোর জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাবনার রূপপুরের প্রকল্প এলাকা থেকে ফিরে আশরাফুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। বাংলাদেশ স্বাধীন হবারও 10 বছর আগে রূপপুরের এই মাটিতেই স্থাপন করার কথা ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু পাকিস্তানি শাসকদের কূটকৌশল সেটি বাস্তবায়িত হতে দেয়নি। অবশেষে দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার পর রূপপুরে গড়ে উঠছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হবে 2 ভাগে। প্রথম ভাগ প্রস্তুতি এবং দ্বিতীয় ভাগে নির্মিত হবে বিদ্যুৎ উৎপাদনের মূল প্ল্যান্ট। 2টি ইউনিটে সেখান থেকে উৎপাদন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। ব্যবহৃত হবে 5 স্তরের নিরাপত্তা সম্বলিত তৃতীয় প্রজন্মের VVER 1200 টাইপের রিঅ্যাক্টর। চলতি মাসের প্রথম ভাগে প্রকল্পটি পরিদর্শন শেষে কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়েই বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে। চুক্তির নির্দিষ্ট শিডিউলের মধ্যে আমাদের কার্যক্রম আছে। এই পায়োনিয়ার বেস, কনস্ট্রাকশন অ্যাসেম্বলি বেস 1 যেখানে আমরা দাঁড়িয়েছি এবং ইন্ডাস্ট্রিয়াল বেস যেখানে রিঅ্যাক্টর বিল্ডিং পড়বে তারই প্রিপারেশনের কাজ আগামী মাস থেকে চলবে। এই যে ফেসিলিটিস হওয়ার কথা সবগুলি 2016-র মধ্যে
সমাপ্ত হবে। এদিকে রুশ ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটম স্ট্রয় এক্সপোর্টের কর্মকর্তারা বলছেন প্রকল্পটিকে নিরাপদ ও পরিবেশগত ঝুঁকিমুক্ত রাখার সব শর্ত পূরণ করেই কাজ এগোচ্ছে। নিরাপত্তা বিধানের সব নির্দেশনা মেনেই প্রকল্প এগিয়ে নিচ্ছি আমরা। আশা করছি নির্দিষ্ট সময়ে উৎপাদন সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন বৃহৎ এই প্রকল্পের শীর্ষ পদগুলোতে দেশীয় কর্মীরা যেন শিগগিরই কাজ করার সুযোগ পায় সেটি নিশ্চিত করতে হবে। ভৌগোলিকভাবে কিন্তু আমরা চারিদিক দিয়ে নিউক্লিয়ার পাওয়ার দ্বারা বেষ্টিত। আমাদের এটা যত তাড়াতাড়ি যেতে পারি এবং এটা চর্চা করতে পারি ততই আমাদের জন্য এটা মঙ্গল। বেশি সংখ্যায় যদি বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করি তাহলে আরো অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে, আমাদের কর্মসংস্থানের একটা বিশেষ সুযোগ আসবে। 1,01,200 কোটি টাকা ব্যয়ের বৃহৎ এই প্রকল্পের মূল নির্মাণ কাজ 2017 সালের আগস্ট মাসে শুরু হবার কথা রয়েছে। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনি দেশ পৌঁছে যাবে সক্ষমতার এক নতুন কাতারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঈশ্বরদী, পাবনা। আইপিএল এর খবর। প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে সাকিব ও মুস্তাফিজ। গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। আজ বিকেল 4:30টায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে 9 উইকেটের বড় জয় দিয়ে আসর শুরু করে কলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দপতন ঘটে কলকাতার। ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বড় ব্যবধানে হারে সাকিববিহীন কলকাতা। এদিকে দুইবারের চ্যাম্পিয়ন কেকেআর এর বিপক্ষে জিতে আসরের প্রথম জয় পেতে মরিয়া মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানের উজ্জ্বল পারফরম্যান্সের পরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 45 রানে হারে হায়দ্রাবাদ। বাবার মৃত্যুশোক কাটিয়ে আসে অভিজ্ঞ স্পিনার সুনীল নারায়ণ থাকতে পারেন কলকাতার একাদশে। তবে এই ম্যাচেও অনিশ্চিত বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে সানরাইজার্স একাদশে খেলবেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। This has gone up. 2 fielders coming under it. 1 fielder has called for it. Oh, he's misjudging now. দেশের 15 কোটি গ্রাহকের মধ্যে 5 কোটি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছে। 30 এপ্রিলের মধ্যে সব গ্রাহকের নিবন্ধন সম্ভব নয় দাবি করে সময় বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেলি রিচার্জ অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে 7টি দাবি তুলে ধরেন তারা। অপারেটররা মোবাইল রিচার্জ বাবদ প্রাপ্য টাকা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ফর্মগুলো যে ফিল আপ করে যাচ্ছে 30-40% কার্যক্রম সম্পন্ন হয়েছে, আরো 60% কার্যক্রম সম্পন্ন করতে হলে অবশ্যই ব্যবসায়ীদের স্বার্থের রক্ষার দিকে খেয়াল রাখতে হবে। টাকা ফ্লেক্সি করছে, আপনাদের কাছে টাকা পৌঁছে দিচ্ছে, এর জন্য বিনিময়ে আমাদেরকে 1,100 টাকা দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে উত্থাপন করছি। আমাদের এই কার্যক্রম যদি আগামী কিছুদিনের মধ্যে না করে আমরা নতুন করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিসা দেওয়ার পরিমাণ সীমিত করার পাশাপাশি নানা জটিলতায় চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত 5 বছরে এই অঞ্চলে জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে এসেছে। 2011 সালে এখান থেকে 73,000 কর্মী কাজ করতে বিদেশ গেলেও গত বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 31,000-এ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2011 সালে শুধুমাত্র চট্টগ্রাম থেকেই কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো কর্মীর সংখ্যা ছিল 73,000। এরপর পর্যায়ক্রমে এই সংখ্যা কমছে 2012 সালে 70,000, 2013 সালে 34,000, 2014 সালে 27,000 এবং 2015 সালে 31,000 শ্রমিক কাজের ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছে। দুবাইতে আমাদের কর্মী যাওয়ার প্রক্রিয়া সীমিত থাকায় সেজন্য আমরা এই 2011 সালের পরে কিছুটা কর্মী এখানে কম যাচ্ছে। আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে, আর অন্যান্য দেশ ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। 2011 সালে আরব আমিরাতে চট্টগ্রাম থেকে 33,000 শ্রমিক পাঠানো হলো, গত বছর তা ছিল মাত্র 640 জন। একইভাবে ওমানে 2011 সালে 32,000 শ্রমিক পাঠানো গেল, গত বছর তা 15,000-এ নেমে এসেছে। কূটনীতিক সম্পর্ক জোরদার না হলে জনশক্তি রপ্তানির পরিমাণ আরো কমবে বলে আশঙ্কা এই আটাপ নেতার। সরকারের সাথে যদি ওই দেশের আমাদের নিজস্ব সম্পর্ক ভালো থাকে বা কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে পারে, আমার বিশ্বাস পার্শ্ববর্তী যে দেশ থেকে তারা জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ থেকে তারা নিতে আগ্রহীটা বেশি।
কি অদৃশ্য কারণে হচ্ছে তাই না। এক্ষেত্রে রেমিটেন্সের পরিমাণ বাড়াতে জনশক্তি রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। জনশক্তি যতই বিদেশে যাবে ততই আমাদের দেশের রেভিনিউ আসবে, ফরেন রেভিনিউ আসবে, দেশের মানুষ ততই উন্নয়ন হবে। এই জায়গা থেকে আমরা বলেছি, আমরা প্রস্তাব করেছি যাতে যত বেশি বিদেশের লোক নেওয়া যায় সেই কাজটা যাতে হয়। তবে 2011 সালে চট্টগ্রাম থেকে 122 জন নারী শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের সন্ধানে গেল গত বছর তা বেড়ে 1411 জন এসে দাঁড়িয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রানা প্লাজা ধসের 3 বছর পার হলেও এখনো যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এমনকি ক্ষতিপূরণ দেওয়ার প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। রাজধানী মহাখালীর ব্র্যাকিং সেন্টারে রানা প্লাজা ধসের 3 বছরে পোশাক শিল্পের অগ্রগতি নিয়ে অ্যাকশনএইড পরিচালিত জরিপের প্রকাশ অনুষ্ঠানে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনা কবলিতদের 48% এখনও বেকার, আর প্রায় 77% ক্ষতিগ্রস্তই পোশাক শিল্পে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও জরিপে বলা হয়েছে, দুর্ঘটনা পরবর্তী সময়ে কারখানা নিরাপদ কর্মস্থল শ্রমিকদের পুনর্বাসনের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তা কার্যকর হয়েছে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত 89% শ্রমিক। অনুষ্ঠানে আইএলও, অ্যাকর্ড অ্যালায়েন্স, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারের শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। না, আমি এখন গার্মেন্টসে ফিরে যেতে চাই না, আর আশাও নেই যে যাব। আমি 2 বছর বাসায় ছিলাম, তারপরে এখন দেখতে পাচ্ছি যে আমার সংসার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি এখন ছোট একটা চাকরি করি। মুদি দোকানের প্রশিক্ষণ নিয়ে একটা দোকান দিছি, দোকান দিয়ে সেই জায়গায় আর কি টুকটাক করে আমি এখন চলতেছি। এই আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে সেটা কি যথেষ্ট কিনা, পর্যাপ্ত কিনা আপনারা শুনেছেন, তাদের কাছ থেকেই শুনেছেন যে 3 বছরের মাথায় গিয়ে এই যা আসছে সেটা কখনোই পর্যাপ্ত হতে পারে না। সিলেট নার্সিং কলেজের ছাত্রী হোস্টেলে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে খসে পড়েছে হোস্টেলের পলেস্তরা। এ অবস্থায় হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছে হোস্টেলের প্রায় 400 শিক্ষার্থী। গত 13 তারিখ রাতে ভূমিকম্পে হোস্টেলে ফাটল দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে ফাটল বাড়তে থাকে। আজ সকালে দেয়ালের বিভিন্ন স্থান থেকে পলেস্তরা খসে পড়তে থাকে। প্রথমে অল্প ফাটল থাকলেও গতকাল ঝড়ের পর থেকে ফাটল আরও বেশি দেখা দেয়। এতে হোস্টেলের মেয়েদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে হোস্টেল কর্তৃপক্ষ সকাল 11টার দিকে মেয়েদের হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এখানে তো অনেক রিস্কে আছে, এতটা রিস্ক নিয়ে তো থাকতে পারবো না। সবাই চাচ্ছে বাড়িতে চলে যেতে, কিন্তু পরীক্ষা তো স্থগিত করা হচ্ছে না। আগে হচ্ছে লাইফের সেফটি, তারপরে তো পড়াশোনা। দেন আমরা এতদিন যা শিখছিলাম এই চাপের মধ্যে পড়ে, মেন্টাল ডিপ্রেশনের মধ্যে পড়ে, তাও তো ভুলে গেছি। যাদের পরীক্ষা তাদেরকে আমি নির্দেশনা দিছি হোস্টেল ভ্যাকেন্ট করে আমার বিভিন্ন যেসব জায়গায় খালি আছে সেই সব জায়গায় তাদেরকে আমি অ্যাকোমোডেশনের ব্যবস্থা দিছি। আর যাদের পরীক্ষা নাই তাদেরকে আমি নির্দেশ দিছি ওরা বাড়িতে যাওয়ার জন্য, আর পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ক্লাস এবং ডিউটি বন্ধ থাকবে এদের। নদী ভাঙন বন্ধে দেয়া ব্লক ধসে পড়ায় হুমকির মুখে পড়েছে বরগুনার বেতাগী পৌর শহর। ব্লক সরে যাওয়ায় বিষখালী নদীর স্রোতে আবারও ভাঙন শুরু হয়েছে নদীপাড়ে। নদীপাড়ের মানুষেরা বলছেন, এই মুহূর্তে ব্যবস্থা না নিলে আগামী বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হবে সবকিছু, সড়ক ও বেতাগী উপজেলা পরিষদ ভবন। বরগুনা থেকে এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালে বিষখালী নদীর ভাঙন থেকে বেতাগী পৌর শহরকে রক্ষায় নদীপাড়ে ব্লক ফেলে পানি উন্নয়ন বোর্ড। গত 5 বছর এই ব্লক নদী ভাঙন থেকে রক্ষা করেছে বেতাগীবাসীকে। কিন্তু গত বর্ষা মৌসুমে নদীতে পানির চাপ বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে ব্লক ধসে পড়ে হাসপাতাল, লঞ্চঘাট ও খাদ্যগুদাম এলাকায়। ইতিমধ্যে হাসপাতাল ও লঞ্চঘাট এলাকায় শুধু ব্লক নয়, বেতাগী বাজারের বেশ কিছু দোকানও নদীগর্ভে চলে গেছে। অনেকেই বাঁশ ও কাঠের বেড়া তৈরি করে চেষ্টা করছেন ভাঙন প্রতিরোধের। এলাকাবাসীর আশঙ্কা, এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবলে পড়বে বেতাগী। বলো কামনের যে জায়গায় নাই সে জায়গায় ভাঙ্গে বেশি ঢুকে গেছে, আর যেখান থেকে অল্প স্বল্প আছে হ্যাঁ ভাঙ্গে নিচের দিক চলিয়ে যাইতে আছে। এই রুম যদি ভাঙ্গে যায় তাহলে বাজার ঘাট বিলীন হয়ে যাইবে। আমাকে বাড়িঘাট ভাঙ্গে নদীতে যাইতে আছে, আমাকে তো থাকতে অসুবিধা হইবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই জায়গায় ক্রস সেকশন সংগ্রহ করতেছি, করে ডিজাইন ডাটা পাঠায় অস্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য প্রস্তাব দেব আমরা। এটাকে বেতাগী পৌরসভা, বেতাগী উপজেলাকে রক্ষা করা হবে। এটা ইনশাল্লাহ নদী ভাঙনের শিকার হবে না।
পানি উন্নয়ন বোর্ড জানায় এই মুহূর্তে অস্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় 20 লক্ষ ও স্থায়ী প্রতিরক্ষা কাজে প্রায় 1 কোটি টাকা দরকার। সময় সংবাদ, বরগুনা। দুপুরের সময় আরো থাকছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পোলাওয়ের চালসহ দেশি পেঁয়াজ ও রসুনের দাম, কিছুটা কমেছে আদার দর। বাস শ্রমিকদের মারধর করার প্রতিবাদে হবিগঞ্জ সিলেট রুটে তৃতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। মোটর মালিক গ্রুপের নেতারা জানান, গত বুধবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেট বিরতিহীন বাসের চালক সহ 5 শ্রমিককে ব্যাপক মারধর করে মিতালী পরিবহনের শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এদিকে ধর্মঘটে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়লেও হামলায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে পরিবহন শ্রমিকরা। দেশের প্রাচীনতম রেলওয়ে জংশনের একটি বগুড়ার সান্তাহার। শতবর্ষ পুরনো এই রেল স্টেশনটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। বর্ষায় বৃষ্টির পানি আর গ্রীষ্মে প্রখর রোদ ও ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খাবার পানির সংকটের পাশাপাশি যাত্রীদের ওয়েটিং রুমও দীর্ঘদিন ধরে বন্ধ। আবার অনেকের অভিযোগ মাদক সেবী ও পকেটমারদের দৌরাত্ম্য নিয়ে। অবশ্য সমস্যার কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগের অভাবকে দায়ী করলেন স্টেশন মাস্টার। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজিদুর রহমানের রিপোর্ট। উন্নত যাতায়াতের কথা চিন্তা করে তৎকালীন ব্রিটিশ সরকার 1900 সালে বগুড়ার সান্তাহারে রেলওয়ে জংশন নির্মাণ করে। প্রতিদিনই এই জংশন দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে 30টি ট্রেনে প্রায় 5000 যাত্রী। এছাড়া 6টি ট্রেনে পরিবহন হয় পণ্য সামগ্রী। বিপুল পরিমাণ যাত্রীরা জংশন ব্যবহার করলেও এখানে নেই যাত্রীদের ন্যূনতম সেবা। ফ্যান আছে কিন্তু ফ্যান ঘোরার ব্যবস্থা নাই। মেয়েদের বসার কোনো ওয়েটিং রুম আছে কিন্তু ওয়েটিং রুমের পরিবেশ খুবই খারাপ। পুরো স্টেশনটা এরকম পানি পড়ে। টয়লেটে একটা প্রথম শ্রেণীর আছে, সেটা পয়সার বিনিময়ে তাদেরকে ওখানে ঢুকতে হয়। যাত্রীরা রেলওয়ে স্টেশনে মাদকসেবী, পকেটমার ও চোরা কারবারিদের দৌরাত্মের কথা বললেও রেলওয়ে নিরাপত্তা পুলিশ বলছে এ ব্যাপারে তারা তৎপর রয়েছেন। নিয়মিত অভিযান চালায়। আমাদের রেলওয়ে এলাকায় কোনো মাদক ব্যবসা, পকেটমার, চোরাচালান এই সমস্ত নাই বললে চলে। তারপরে যে 2-1টি টুকটাক ঘটের সঙ্গে সঙ্গে আমরা সেটা আইনগত ব্যবস্থা নেই। জংশনে নানা সমস্যার কথা স্বীকার করে স্টেশন মাস্টার জানালেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাউন্ডারি ওয়াল না থাকার জন্য বিভিন্ন ভাসমান লোকজন আনাগোনাটা একটু বেড়ে গেছে। ফ্যানগুলো হয়ে গেছে, যে পদ আছে সে পদের অনুকূলে যে টিসি থাকা সেগুলোও নাই। আমাদেরকে বলা হয়েছে যে এই টেন্ডার হয়ে গেছে, রিসেন্টলি করব। এই রিসেন্টলি করব, কিন্তু এই রিসেন্টলি হচ্ছে এখনো পর্যন্ত হয়নি। এই ঘাটতিগুলো যদি পরিপূর্ণতা পায় তাহলে হয়তো বা আমরা আর একটু সেবা দিতে পারবো। সান্তাহার রেলওয়ে জংশনে কর্মরত 8টি বিভাগের মধ্যে শুধুমাত্র ট্রাফিক ও পরিবহন বিভাগে 117টি পদের বিপরীতে এখানে রয়েছে 46 জন। গত 2015 সালে এই রেল জংশন থেকে রাজস্ব আয় হয়েছে 6,99 লাখ টাকা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে দেশি পেঁয়াজ ও রসুনের দাম, তবে কিছুটা কমেছে আদার দর। চালের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে পোলাওয়ের চালের দাম। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। আলু, পেঁয়াজ, আদা, রসুনে ঠাসা রাজধানীর এই পাইকারি বাজার। বিক্রেতারা জানালেন, সপ্তাহ ব্যবধানে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে দেশি পেঁয়াজ। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা, আর ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে 18 থেকে 20 টাকা কেজি। ব্যবসায়ীরা জানালেন, বেড়েছে দেশি রসুনের দামও। দেশি রসুনটা গেছ সপ্তাহে এই রসুন বেশি 60 টাকা, এই সপ্তাহে এটা 65 থেকে 70 টাকা। দেশি পেঁয়াজ আছে আমরা যেটা একটু নর্মাল সেটা 32 আর যেটা ভালো ফ্রেশ সেটা 35-36। ইন্ডিয়ান পেঁয়াজ ভরপুর আমদানি আছে, ইন্ডিয়ান পেঁয়াজ দাম কম আছে। চায়না রসুন অ্যাভেলেবেল আছে, বরং 160 টাকা 150 টাকা 550 টাকা কিনা হইতেছে। তবে গেল সপ্তাহের 14 থেকে 15 টাকা দরেই পাওয়া যাচ্ছে আলু। এছাড়া কেজিতে 3 থেকে 4 টাকা কমেছে আদার দাম। বিক্রমপুর আলুটা হয়েছে গিয়ে আপনার 14 টাকা, রাজশাহী আলুটা হয়েছে 15 টাকা। আদার বাজার কমছে 35 থেকে 38 টাকা বাজার। পাইকারি বাজারে স্থিতিশীল আছে ডাল, সয়াবিন তেল ও চিনির দর। বাজারে দেশি মসুর ডাল পাওয়া যাচ্ছে মানভেদে 122 থেকে 135 টাকা কেজি। এছাড়া শুকনো মরিচ মানভেদে 130 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানালেন, গেল সপ্তাহেই কিছুটা বেড়েছে লবণের দর, তবে এ সপ্তাহে পোলাওয়ের চালের দামও কিছুটা বাড়তি বলে জানালেন তারা। কিছুটা আপনার দাম বেড়ে গেছে আপনার লবণের,
প্রথম দফায় 28 টাকা থেকে 30 থেকে 32, এখন 32 থেকে 34 টাকা পর্যন্ত। সয়াবিন 1 নম্বরটা বিক্রি করতেছি 85 টাকা কেজি, আর পোলাও চালের দামটা একটু বাড়ছে, 4 টাকা করে 2বার বাড়াইছে, তারপরে বিক্রি কিছুদিন বন্ধ ছিল, তো সেক্ষেত্রে এখন 90, 92, 95 টাকা আমরা বিক্রি করতেছি। বাজারে অন্যান্য চালের দাম স্থিতিশীল আছে বলে জানালেন বিক্রেতারা। নতুন ইরি মৌসুমের চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে বলেও জানালেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। মাত্র একদিনের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহর। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.3। এখনো পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে 4 শতাধিক। প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়। দফায় দফায় ভূমিকম্পে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন কুমামোতো শহরের বাসিন্দারা। ভূমিকম্পের পরপরই বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ। নিকটবর্তী একটি গ্রামের বাঁধ ভেঙে পড়ায় সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার সব বাসিন্দাকে। ভূমিকম্পে স্কুল ঘর ও আমাদের জিমনেশিয়াম ভবন ধসে গেছে, তাই গত মধ্যরাত থেকে এই মাঠেই বসে আছি। আগের দিনের চেয়ে এই ভূকম্পনের মাত্রা ছিল তীব্র। স্থানীয় সময় রাত 1:25 7.3 মাত্রার ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। তবে পরে তা তুলেও নেওয়া হয়। ওই এলাকায় অবস্থিত 3টি পরমাণু কেন্দ্র অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পর সরকারি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ শক্তি নিয়োগের নির্দেশ দেন তিনি। সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে জোর দিচ্ছি আমরা। এক্ষেত্রে উদ্ধার কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনসাধারণকে যতটা সম্ভব যথাযথ তথ্য দ্রুততার সঙ্গে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। গেল বৃহস্পতিবার একই শহরে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হন কমপক্ষে 9 জন, আহত হন সহস্রাধিক। ভূমিকম্প আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন এই এলাকার অন্তত 4000 বাসিন্দা। জাহিদুর রহমান, সময় সংবাদ। এদিকে ভূমিকম্পের পর জাপানের দক্ষিণাঞ্চলীয় আসো পর্বতের আগ্নেয়গিরি থেকে লাভা ও ছাই উদ্গীরণ শুরু হয়েছে। ওই এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যম জানায়, শুক্রবার দুপুরে ধারণ করা এক ভিডিওতে প্রায় 100 মিটার উঁচুতে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। বৃহস্পতিবারের 6.2 মাত্রার ভূমিকম্পের পর আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছে এমনটা ধারণা করা হচ্ছে। 2011 সালে জাপানে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির অন্তত 20টি আগ্নেয়গিরি সক্রিয় হয়। দেশের ফুটবলের খবর। আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংসদ সদস্য কামরুল আশরাফ খান। ফুটবল বাঁচাও আন্দোলন কমিটির ব্যানারে প্রথমবারের মতো সভাপতি পদে লড়বেন তিনি। 30 এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। সকাল 11টা থেকে মতিঝিল বাফুফে ভবনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। দুপুরে ফুটবল বাঁচাও আন্দোলন পরিষদের ব্যানারে নরসিংদী 2 আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন টঙ্গী ক্রীড়া চক্রের সভাপতি নুরুল ইসলাম নুরু। তবে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেলের কেউ এখনো মনোনয়নপত্র সংগ্রহ না করলেও বর্তমান সহসভাপতি তাবিদ আউয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহের এবং 18 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগ ও বিএনপির নবগঠিত কমিটিতে তরুণ নেতাকর্মীরা স্থান পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া। অভ্যন্তরীণ কাজে গতি আসবে প্রত্যাশা উভয় দলের। পল্টন থানার মামলায় সিনিয়র সাংবাদিক শফিক রেহমান গ্রেফতার। সরকারের ব্যর্থতা ঢাকতেই তাকে গ্রেফতার করা হয়েছে দাবি বিএনপির। অনিয়ন্ত্রিত ব্যবহার আর অবাধ প্রবেশে অরক্ষিত হয়ে পড়েছে সুন্দরবন। বারবারই ঘটছে দুর্ঘটনা। অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার তাগিদ বিশেষজ্ঞদের। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শীর্ষ পদের জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের।
এবং একদিনের ব্যবধানে জাপানের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্পে নিহত 19, আহত 4 শতাধিক। সুনামি সতর্কতা প্রত্যাহার। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।